আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা স্পেশাল নিউজ নিয়ে আমরা অ্যানালাইসিস করব। আজকের স্পেশাল নিউজ অ্যানালাইসিসের টাইটেলটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে আসলে কী নিয়ে কথা বলবো। গুপ্ত এবং প্রকাশ্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব সাইফুদ্দিন আহমেদ তিনি কাজটি করেছেন, অর্থাৎ তিনি ঘোষণা করেছেন, এবং সাথে প্রফেসর নিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি উপস্থিত ছিলেন। ঘটনাটা একটু আমরা বলি, আসলে কি হয়েছে। গতকাল সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন তাদের স্বাক্ষরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের ইউনিটের অধীন 18টি হল শাখার কমিটি ঘোষণা করেন তারা, এবং সেই কমিটিতে 593 জন ছাত্র শিক্ষার্থীরা জায়গা পায়। এই হল কমিটি ঘোষণা করার পরে নানানভাবে আলোচনা হতে শুরু করে। প্রথমত আলোচনার একটা দিক গিয়ে মোড় নেয় যে এই কমিটিতে কিছু কিছু অন্য রাজনৈতিক সংগঠন, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু সদস্যরা ঢুকে পড়ে, যেটাকে ছাত্রদল দাবি করছে যে পরিচয় গোপন করে তারা ছাত্রদলে পদ নিয়েছে, এবং সেই ধরনের 6 জনকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনা এখানেই শেষ হয়ে গেলে হতে পারত, কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্র রাজনীতি, হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের এক পর্যায়ে তারা হলের ফটক খুলে, বা বলা যায় যে তালা ভেঙে তারা চলে আসে বাহিরে, এবং সেখানে তাদের সাথে যুক্ত হয় আরও বেশ কিছু হলের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা। খুব ডেঞ্জারাস একটা টার্ম এখন এই সাধারণ শিক্ষার্থী, কারণ এই সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে অনেক কিছুই করা হচ্ছে। তারা হয়তো সাধারণ শিক্ষার্থীর নাম বলছেন, কিন্তু তারা একেবারেই সাধারণ শিক্ষার্থী নন, তারা অনেকেই আবার অসাধারণ শিক্ষার্থীও বটে, যেটা হচ্ছে বা যেটা হচ্ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 40,000-এর কাছাকাছি। আমি যদি মোটা দাগে একদম খুব বেশি চিন্তা করেও বলি, এই আন্দোলনে বড়জোর 1000-2000 মানুষ বা শিক্ষার্থীরা সংযুক্ত ছিল। তারা একটা হঠাৎ করে একটা বিষয়ে মব তৈরি করে 500-1000 শিক্ষার্থীরা গিয়ে যদি মব তৈরি করে একটা দায় বা একটা দাবি আদায় করে নেওয়া যায়, যে কোনো দাবি, সেটা দাবি যৌক্তিক অযৌক্তিক সেই প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি। এখন এই ছাত্র দলের যে 553 সদস্য বিশিষ্ট কমিটি হয়েছে, এবং তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে কমিটি রয়েছে, সেটা মিলেমিশে তো মোটামুটি তাদের কমিটির সদস্যই 1000 খানেক আছে শিক্ষার্থী। এখন তারা যদি আবার আজকে গিয়ে আন্দোলন করে, ভিসির বাসভবনের সামনে চলে যায়, তাহলে কি তাদের দাবিও ভিসি মেনে নেবে? মানে এই দাবি মানামানির তো একটা প্রসেস থাকতে হয়। একজন এসে আন্দোলন করলেই দাবি মানতে হবে সেটা তো নয়। এটা তো আসলে বিষয়টা এমন নয়। দাবির যৌক্তিকতা, দাবির প্রস অ্যান্ড কনস তো আমাদের ভাবতে হবে। আমরা হলে রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে একটা খুব ভয়ঙ্কর একটা তথ্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 17 জুলাই 2024-এর একটি রেফারেন্সকে টেনে আনা হয়েছে, যে 17 জুলাইয়ের যে দাবি, 9 দফা দাবি, সেই 9 দফা দাবির কন্টিনিউয়েশন অনুযায়ী হলগুলোতে রাজনীতি নিষিদ্ধ চান। কিন্তু স্পষ্টত সেই 9 দফা দাবির মধ্যে কিন্তু হলের কথা আলাদাভাবে লেখা ছিল না। সেখানে লেখা ছিল লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। এখন লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সবাই করে, কারণ কেউই, যারা দাবি করেন যে, অনেকেই দাবি করতে পারেন যে তারা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, কেউই আসলে ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন নয়। কারণ প্রত্যেকটা ছাত্র রাজনীতির, মানে প্রত্যেকটা না হলে অধিকাংশ ছাত্র রাজনৈতিক সংগঠনেরই কিন্তু তাদের মাদার সংগঠন রয়েছে, এবং তারা কিন্তু মাদার সংগঠনেই তাদের অভিভাবক।
এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, দ্বিমত নাই। ছাত্র রাজনীতি সবারই, অধিকাংশেরই তাদের মাদার অর্গানাইজেশন আছে। এখন এই যে ঘোষণাটা দেওয়া হলো যে হল সমূহে ওই দাবি অনুযায়ী রাজনীতি নিষিদ্ধ, এটা কিন্তু একটা স্ববিরোধী, ওই দাবির সাথেই একটা স্ববিরোধী একটা স্টেটমেন্ট, কারণ ওই দাবির সাথে এটা মেলে না। এখন যদি হলগুলোতে বন্ধ করতে হয়, তাহলে যারা দাবি করেছেন তারাও কিন্তু বিভিন্ন সংগঠনের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কর্মী এবং নেতাও আছেন, একজন বড় নেতাও ছিলেন তাদের সাথে, অন্য একটা সংগঠনের সাবেক নেতা। এবং অনেকেরই দেখা গেছে যে অন্যান্য ছাত্র সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানের ছবি তাদের বিভিন্ন টাইমলাইনে ভেসে বেড়াচ্ছে, তারা আবার এই ছাত্র রাজনীতি, হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাচ্ছে। এখন হলগুলোতে ছাত্র রাজনীতি কেন বন্ধ করতে চাচ্ছে? তাহলে কি যে এই সেই 9 দফার যে স্টেটমেন্ট যেটা ছিল যে রাজনীতিই থাকবে না, তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল ইউনিট কমিটিগুলো বাতিল করে দেওয়া হবে? সেই 9 দফার দাবি অনুযায়ী তো সেটাই প্রমাণ হয়। এখন সেটা যদি না হয় তাহলে কিভাবে কি হবে? এখন দেখেন, এই যে হলগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ করার পিছনে কি, এখন এটার পিছনে হচ্ছে যে ছাত্রলীগের যে ট্রমা, ছাত্রলীগের কার্যক্রমের যে ট্রমা, সেই ট্রমা থেকে আমরা বের হতে পারছেন না শিক্ষার্থীরা। অবশ্যই তাদের সেই ট্রমাকে আমরা স্যালুট জানাই, কিন্তু সেটা যদি হয় তাহলে আমাদের বাংলাদেশের শেখ হাসিনা যে পরিমাণে নির্যাতন চালিয়েছে, শেখ হাসিনা তো একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন, সেই হিসেবে তো বাংলাদেশের রাজনীতিই বন্ধ হয়ে যাওয়া উচিত। শুধুমাত্র বন্ধ করে দেওয়াই কি সমাধান? মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলাটাই কি সমাধান? নাকি এটাকে ছাত্র রাজনীতি কিভাবে চলবে সেটার জন্য সকল ঐক্যশীল, ক্রিয়াশীল ছাত্র রাজনীতির সংগঠন, সাধারণ শিক্ষার্থীদের, স্টেক হোল্ডাররা সবাই মিলে বসে একটা চার্টার তৈরি করা যেতে পারত যে কিভাবে আসলে ছাত্র রাজনীতিটা চলবে? সেটা যে কোনো ফরম্যাটে হতে পারত। এটা 500 জন আন্দোলন করে এটাকে বাতিল করে দেওয়াটা, এটা কোনো গণতান্ত্রিক প্রসেস নয়, এটা কোনো সভ্য প্রসেস নয়। এখানে আরও একটা ছোট্ট লেজ রয়ে গেছে, ছোট্ট না, এটা খুব বড় এবং ইম্পর্টেন্ট লেজ। ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 1973 অনুযায়ী রাজনৈতিক অধিকার শিক্ষক, কর্মকর্তা, ছাত্র সকলের, শিক্ষার্থী সকলের রাজনৈতিক অধিকার খর্ব করার অধিকার, কিন্তু রাজনৈতিক অধিকার খর্ব করার অধিকার বা ক্ষমতা প্রক্টরের থাকা উচিত নয়। এই ক্ষমতা এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এই ক্ষমতা থাকতে পারত রাষ্ট্রপতির। অর্থাৎ এই যে ঘোষণাটি প্রক্টোরিয়াল বডি থেকে দেওয়া হয়েছে, এটা কিন্তু একজন শিক্ষার্থী গিয়ে রিট করলেই এই আদেশকে চ্যালেঞ্জ করা সম্ভব। অর্থাৎ এটা একটা আশু সংকটের জায়গা তৈরি হলো, এবং এটার সকল কিছুর মূলেই আমার কাছে মনে হয় যে ডাকসুতে কিভাবে একজন আরেকজনকে ল্যাং মারা যায়। আমরা দেখেছি কয়েকদিন আগেই বিভিন্ন ছাত্র সংগঠনের বিভিন্ন নেতাকর্মীকে নিয়ে করা হয়েছে, এবং কালকে যে আন্দোলন যিনি একদম সামনে থেকে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন, তিনিও অন্যান্য ছাত্র সংগঠনকে নিয়ে কথা বলেছেন। তিনি এমনভাবে বলেছেন যে অমুকের গোপন কমিটি সব ওপেন করতে হবে, অমুকের কমিটি সব বাতিল করতে হবে। ভয়ঙ্কর কথা। একজন শিক্ষার্থীর পক্ষে এমন মনে হয়েছে তিনি নির্দেশ বা আদেশ দিয়ে দিচ্ছেন। এটা ছাত্র রাজনীতি বলি বা শিক্ষার্থীদের সাধারণ অধিকারের জন্য এটা খুব ভয়ঙ্কর কথা। এটা কেউ এককভাবে বলার অধিকার রাখেন না। এটা সকলের ঐক্যমতের ভিত্তিতে 37,000 বা 38-39,000 শিক্ষার্থীদের একটা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত যদি 500 জন 1000 জনের শিক্ষার্থীর আন্দোলনের মাধ্যমে হয়ে যায়, এটা খুবই ভয়ঙ্কর। এবং একটা বিষয় বলা যায় যে এই যে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ একটা কথা বলা হয়েছে, এটা একটা হাস্যকর একটা কথা বলা হয়েছে। গুপ্ত রাজনীতি তো গুপ্তই, গুপ্ত রাজনীতিকে আবার নিষিদ্ধ কিভাবে করবেন? আমাদের জঙ্গি কার্যক্রম এটা তো নিষিদ্ধই, আমাদের হিজবুত তাহরিরের কার্যক্রম এটা তো নিষিদ্ধই, তারপরে তার বলে কি তারা বন্ধ করে দিচ্ছে?
এটা তো গুপ্ত রাজনীতিকেই আরো একটা স্টেটমেন্ট দেওয়া বা গুপ্ত রাজনীতিকে একটা ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে একটা স্পেস দেওয়ার একটা ছোট্ট করে সুযোগ করে দিলেন আমার মনে হয় প্রক্টরিয়াল বডি, প্রক্টর সাহেব। সো এই ছাত্র রাজনীতিকে নিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিকে নিয়ে যে জল ঘোলা করা হলো, এই জল ঘোলার সবচেয়ে ক্ষতিকর দিকটা হবে ডাকসু। আমি তো মনে করি ছাত্রদল যে কাজটা করেছে এটা একদম ভেরি নিউট্রাল সেন্সে তারা ডাকসুর জন্য ফুললি প্রিপেয়ার্ড হয়েই তারা এই কাজটা করেছে, কারণ তারা প্রত্যেকটা হলে ছাত্রদলের কমিটি দিয়ে দিয়েছে। তার মানে তারা প্রস্তুত। ছাত্রদলের হল শাখার কমিটি এটা কিন্তু ছাত্রদল ডাকসুর জন্য যে প্রস্তুত সেটা একটা বড় স্টেটমেন্ট। কিন্তু এই ছাত্রদলকেই আবার বিভিন্ন সময় বলা হয় যে ছাত্রদল নাকি ডাকসু নির্বাচন পেছাতে চাচ্ছে। কিন্তু ছাত্রদল যেহেতু তাদের বিশ্ববিদ্যালয় শাখার কমিটি আছে, তাদের হলগুলোর কমিটি আছে, তারা তো প্রস্তুত, তারা বলেই দিয়েছে। সো এইটা আমাদের কাছে খুবই একটা মানে ভয়ঙ্কর একটা জিনিস মনে হচ্ছে যে ডাকসু নিয়ে যে আশা ভরসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে পুরো জাতির মনে তৈরি হয়েছিল, এই ধরনের সংকট এখন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে আবার আন্দোলন করে, তাহলে কি এইভাবেই চলতে থাকবে? কেউ আন্দোলন করলেই দাবি মেনে নেওয়া হবে, এভাবেই চলতে থাকবে রাজনীতি? এটার কোনো সমাধান, কোনো প্রসেস নাই। শুনানি হতে পারে, আলোচনা হতে পারে, ডিসকাশন হতে পারে, তো খুবই সেন্সিটিভ একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হুট করে নিয়ে নেওয়া এটা তো কঠিন। এবং একটা মজার বিষয়, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বিপ্লব ও সংহতি দিবসে পোস্টার লাগানোর পরে মিছিল হয়েছে। কারণ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা তো কমিটি ঘোষণার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওপেনে একদম প্রকাশ্যে তাদের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে। এটা নিয়ে তো কোনো সাধারণ শিক্ষার্থীদের মিছিল, মিটিং, দাবি, বিক্ষোভ হয়নি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কিভাবে স্বাধীনতা বিরোধীদেরকে প্রমোট করা হয়েছে, সেটা নিয়ে তো সাধারণ শিক্ষার্থীদের চেতনা জাগ্রত হয়নি। কেন? শুধুমাত্র একটি দলকেই কেন ব্যাশিং করা হচ্ছে? এটা আমি একদমই ছাত্র দলের পক্ষ হয়ে করছি না। এটা যদি ছাত্র দল নয়, এটা যদি অন্য সংগঠনের দিকেও এভাবে শুধুমাত্র একটা সংগঠনের দিকে তীর তোলা হয়, এটা ভয়ঙ্কর। এটা রাজনীতির জন্য ভয়ঙ্কর, এটা আগামী দিনের ভবিষ্যতের বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য ভয়ঙ্কর। এই ছিল আজকের নিউজ অ্যানালাইসিস নেক্সট বিডির পক্ষ থেকে।